কিছু টালমাটাল অবস্থা চলে গেল সেনা প্রধান বক্তব্যের পরে। তখন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরলেন না। ডক্টর ইউনূস সাহেব তাও উনিও সরলেন না, উনি সেই ডিসেম্বর জুনের কথাই বললেন। এখানে তো কোনো পক্ষের নেগোসিয়েশনের কোনো মনোভাবই দেখা যাচ্ছে না। সুতরাং এখন যেটা হচ্ছে যে দেশটা তো আসলে খুব, আমি বলবো খুবই সমস্যাগ্রস্ত অর্থনৈতিক জনাব ভাবে, আজিজ, আমি একটু এই রাজনৈতিক। যুক্তিটা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। আপনি বলছেন যে আস্থা রাখা যাচ্ছে না, কিন্তু ডক্টর ইউনূস তো শুরু থেকেই ডিসেম্বর থেকে জুনই বলে আসেন। আপনি বলছেন যে তার কথায় যে বিষয়টা অল্প সংস্কার বেশি সংস্কার, অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে বা বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন, এরকমটাই তো তিনি বলেছিলেন। অতএব এখনো ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি বলে থাকেন, তাহলে আসলে কেন আস্থা রাখা না, যাচ্ছে না? তাহলে তো ঐক্যমত্য কমিশন পর্যন্ত কথাবার্তা শেষ। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কুইজ কোশ্চেন দিছিল, হুম, এমকিউএস সিস্টেমের কোশ্চেন দিছে, হুম, তারা উত্তর দেওয়ার পরে সেটারও টিক মেরে দিছে, কেউ এক্সপ্লেন করে দিছে। তো তাদের পাওয়ার শেষ। এখন অল্প সংস্কার না মৌলিক সংস্কার যা হয়েছে, এখন নির্বাচনের রোড ম্যাপটা দেয় না কেন? শান্তির জন্য রোড ম্যাপটা দেয় না কেন? আসলে তিনি চালাকি করতেছে, এবং তিনি কিভাবে তার ক্ষমতা লিঙ্গায়ন করবে সেটাই তিনি চেষ্টা করতেছে। আর আমার বক্তব্য হচ্ছে এই সরকারটা আসলে আমার কাছে মনে হয়েছে বিজাতীয় সরকার এবং অবৈধ সরকার। কেন বলবো? দেখেন, আমরা বরাবর বলছি 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, সেনা প্রধান বলেছিলেন। হ্যাঁ, সেই লিস্ট কিন্তু তালিকা দিয়েছে। সেখানে প্রধান বিচারপতি এবং 2জন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। তাহলে এই সরকার, এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে বলল যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, হ্যাঁ, এই সরকার কাজ চালানোর বৈধতা দিয়েছে। তো কোথায় দিল, কে দিল? এটা আপনি দেখছেন, আমি দেখেছি। তো সুতরাং এইটা একটা গোজামিল দেওয়া হয়েছে, অর্থাৎ ওই সময়ে বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিল না। তো তাহলে তাদের বৈধতাটা কোথায়? দুই হচ্ছে, রাষ্ট্রপতির কাছে, বর্তমান রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছে, সেখানে সংবিধান সমুন্নত রাখতে ওথ নিয়েছে সেখানে। তাহলে বুঝতেই পারছেন যে এই সরকারটি সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার যদি হয়, ওথ নিয়ে থাকে, তাহলে তো এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তাদের নাই। দ্বিতীয়ত, এই সরকারের কোনো বৈধতাও তো খুঁজে পাচ্ছি না। তো জি। এটা ক্লিয়ার করে না কেন? ইনি সব নিজে আমেরিকান সিটিজেন। হ্যাঁ, তারপরে ইয়া আপনার এই যে পরিবেশ উপদেষ্টা, রিজওয়ানা তিনি হাসান, সৈয়দা রিজওয়ানা। রেজওয়ানা হাসান ব্রিটেনের নাগরিক। তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি আমেরিকান সিটিজেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি আমেরিকান সিটিজেন। তারপরে এই যে ধরেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, হ্যাঁ, তারপরে সে তো আপনার আমেরিকান সিটিজেন। এবং শুধু সিটিজেনই না, আমার কাছে ডকুমেন্ট আছে, একদম পাসপোর্টের নাম্বার টাম্বার দিয়ে আছে। তিনি চারটে তার পাসপোর্ট নিছে তার জীবনে, একটাতেও তিনি এনআইডি দেন নাই। এবং চারবারে যে পাসপোর্ট নিছে, চারবারই একই ছবি ইউজ করছে। এবং তিনি এই দেশে প্রথম যে 3টা মেশিন রিডেবল পাসপোর্ট নিছে, তিনি বনানীর ঠিকানা। আর লাস্টে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিচ্ছে, সেটা আমেরিকান ঠিকানা। এবং আপনার তার ঠিকানা ওয়েবসাইটে, আপনার সে যে পিএইচডি করছে, নাম নাম খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, নাম পাওয়া যায় নাই, পাওয়া গেছে রোজার রহমান। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তিনি তো এই যে পাসপোর্টের ব্যাপারে তো ক্রিমিনাল অফেন্স করছে। তাকে তো, আমি তো মনে করব, সে যদি বাংলাদেশি দাবি করে, তার এই জবাবগুলো দেখ। সে বাংলাদেশি নাগরিক হলে তার এনআইডি কোথায়? আর আপনি বলেন, এখন স্মার্ট পাসপোর্ট বাংলাদেশে চলে, স্মার্ট পাসপোর্ট সে নেয় নাই। সে এনআইডি বাদ দিয়ে পাসপোর্ট নিলে এনআইডি বাধ্যতামূলক। তিনি এনআইডি বাদ দিয়ে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছে এবং আমেরিকান ঠিকানা দিয়েছে। কেন বাংলাদেশের ঠিকানা দেয় নাই?
বলেন। তো সুতরাং তিনি দাবি করেছেন আমার দিকে যে আঙুল তুলবে আমিও তার দিকে আঙুল তুলবো। এই সাহস উনি কোত্থেকে পান? একটা বিদেশি নাগরিক কোত্থেকে পান? এই দেশে যারা প্রবাসী গেছে, কথা অত্যন্ত খারাপ শোনা গেলেও শোনেন, প্রত্যেকটা লোক এই দেশে তারা তাদের জন্য সুবিধাজনক মনে করে নাই। কেউ পড়তে গেছে, কেউ চাকরি করতে গেছে, কেউ বিপদে পড়ে পালায় গেছে, যাওয়ার পরে তারা এখন প্রবাসী আয় করে বাপ মাকে পাঠায়, দেশে পাঠায়, আমরা রিমিটেন্স পাচ্ছি। সুতরাং যারা বিদেশে আছে তারা, আমি তো মনে করি তাদের চাইতে বাংলাদেশে যারা আছে তারাই তো দেশপ্রেমী। তারা তো অনেক কষ্টেই তো আমরা ধরেন আছি, 15 বছর টকশো করছি, এখনো টকশো করছি, সত্য কথা বলছি, সাহস করে বলছি। আমরা তো চক্কর করি না, সাহসের সাথে বলছি। আমার কাছে লিস্ট আছে 17 জন, এর ভিতরে 8 জন উপদেষ্টাই আছে বিদেশি নাগরিক। আপনি বলেন তো, আপনার সংবিধান রক্ষা করার জন্য অত নিলেন, সেই সংবিধানে 66 অনুচ্ছেদে আছে কোন ডুয়েল সিটিজেন কোন রাষ্ট্রীয় কাজ করতে পারবে না, কোন সরকারি চাকরি করতে পারবে না। তো তার সব কাজই তো অবৈধ, ইউনূস সাহেবের সব কাজ অবৈধ। তারপরে আপনি দেখেন 10 মাস হয়ে যাচ্ছে, আপনি বলেন বিশ্ব ব্যাংক প্রকাশ করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে 3.3%। আপনার তিনি তাহলে বলেন 3.3 বাংলাদেশে সবসময় থাকে 6.5 থেকে 7। হ্যাঁ, তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি 26 সালে, জিএসপি সুবিধা পাবেন না। হ্যাঁ, তারপরে সব লোন বাড়বে। তারপরে ইএন ভিত্তিক লোন নিচ্ছে $7.5 বিলিয়ন, সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল 25%, এটাকে নামিয়ে এনেছে 5%। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা তিনি মওকুফ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ মেডিকেল কলেজ, স্টার্লিং, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার, বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই। এবং স্টারলিংকের যে রেট, কোনো গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না, অথচ বলা হচ্ছে গ্রামের গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য স্টার্লিং সমুদ্রের ভিতরে ওটা ইয়ে পাওয়া যাবে, সংযোগ পাওয়া যাবে, এই জন্য নেওয়া হচ্ছে উন্নয়নের জন্য। ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশের সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক, অথচ ওটার উপরে তিনি সারা বিশ্বে, ওনার যুক্তি আছে, উনি মানুষকে সম্বহন করতে পারে, উনি ওটার ব্যাপারে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, আমিও ওনার পক্ষে লিখেছি 3টা, যখন 6 তলায় হাঁটায় উঠায় তখন আমি লিখেছি উনি একজন সম্পদ। এখন তো দেশটারে ফোকলা, 26 সালে তো দেশে দুর্ভিক্ষ হবে, সুতরাং তাকে ইমিডিয়েট দরকার, তাকে সরিয়ে দেওয়া। তিনি ছাড়বেন না। আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে গ্রামীণ ফোনের আপনার আইনই আছে 60 বছরের রিটায়ারমেন্টে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, উনি ওটাতে থাকবেন এমডি। উনাকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলা হয়েছিল যে উপদেষ্টা থাকুক, না উনি উপদেষ্টা না, উনি এমডি থাকবে, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে থাকবে। আপনি শিওর থাকেন এই সরকারকে অর্থাৎ ইউনূসকে সরাতে হলে সব রাজনৈতিক দল মাঠে নামতে হবে। এই জন্যে বিএনপি যে তারুণ্যের সমাবেশ ঢাকা শহরে করেছে, এটার 2টা মেসেজ আছে। একটা হলো এনসিপি হয়েছে, তারা মব জাস্টিস করে, কিছু হলেই মব জাস্টিস করে, তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো আমাদেরও তরুণ আছে। 2, তারা আরেকটা মেসেজ ইউনূসকে দিয়েছে, তুমি যদি এইভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাও, অবৈধ অবৈধ বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছে, এটা অবৈধ সরকার, তাকে বিদায় করতে হলে এই তারুণ্য সমাবেশ মেসেজ দিয়েছে যে বিএনপির পক্ষে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব। সুতরাং আমি মনে করি যে এই দেশকে যদি বাঁচাইতে হয় এবং আগামী 26 সালে যদি দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাইতে চাই, আবার দেশের ভূখণ্ড, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক রাখতে চাই, এই সরকারের অবিলম্বে নিজেরাই ছেড়ে দিয়ে যাওয়া উচিত অথবা তাকে ভাগিয়ে দেওয়া উচিত। আর্মিন কি বিচ্ছিন্ন হয়ে গেছেন? শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আমাদের হোস্ট বিচ্ছিন্ন আমাদের থেকে।
হোস্ট আমাদের এতিম করে ফেলে গেছে। না ইংলিশে নেতা যাবে, প্লেনে ছেড়ে চলে যাবে, আমাদের এতিম করে ফেলে যাবে। আমি যতগুলো রায় হয়েছে আমি ওই দিনগুলোতে টক শোতে যাইনি। প্রত্যেকটা একটা দফা আছে যে রেপ রেপ করেছে। প্রত্যেকটা লোক কি রেপ করেছে এটা বিশ্বাস হয় বলেন? এখানে তারপরে এই যে আমার দেশ পত্রিকা লিখলো যে রায় লেখা হতো ব্রিটেন থেকে। তারপরেও আমি বলবো যে আজকে যদি ৭১-এর, আমি নিজেও বলেছি টেলিভিশনে, ২৪-এ যদি গণহত্যার বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? কিন্তু বিচারগুলো প্রপারলি হতে হবে, আইনের ভিতরে থেকে করতে হবে। আপনি ধরেন এই যে ২০০০ সম্ভবত ১১ সালে এই যে গণজাগরণ মঞ্চ হলো, যে ওখানে কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল। তারপরে ওইটা ওখানে পানি খাওয়ানো হলো, ভাত খাওয়ানো হলো, সবই করা হলো, নিরাপত্তা দিয়ে আপনার আইন করা হলো যে আপিল করা যাবে। আপিল করার সুযোগে সুপ্রিম কোর্ট থেকে তাকে ফাঁসির অর্ডার দিয়ে ফাঁসি দেওয়া হলো। এই যে প্রশ্ন আছে, তো এই জন্যই আমি বলছি যে এখানে যেহেতু আইনের বিষয়, আমি বলবো না, তবে সে মানবতা বিরোধী কাজ করে থাকলে তার অবশ্যই রায় হওয়া উচিত। যেমন আমি অনেক সময় বলি ২১-এ গ্রেনেড হামলা হয়েছে, সেখানে গ্রেনেড তো ফুটেছে, মানুষ তো মারা গেছে, আপনি কেস খালাস করে দিলেন। আপনি পুনঃতদন্ত করেন, পুনঃতদন্ত করে নিরপেক্ষ তদন্ত করেন, দেখেন দোষী তো আছে, কেউ না কেউ তো ফুটিয়েছে। তো এরকম মানবতা বিরোধী যারা ধরেন যাদের বিচার করা হয়েছে তাদের ভিতরে তো মানবতা বিরোধী কাজ করা হয়েছে। কারণ সেই সময়ে প্রাদেশিক সরকারে জামাত ইসলামের ৪ জন মন্ত্রী ছিল। তারা আপনার রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করবে, তারা সহযোগিতা করেছে। সুতরাং এই গণহত্যার জন্য তো তারা দায়ী। কিন্তু বিচারগুলো, আমার একটাই কথা হচ্ছে সব বিচার নিরপেক্ষ হতে হবে, বিচারটা যেন জনগণ কনভিন্স হয় যে বিচারটা সঠিক হয়েছে। এবারে যে আজহারুল ইসলাম বিচার এবং যেভাবে অবিচার হয়েছে এবং যেভাবে তাকে রিলিজ করে দেওয়া হলো, এই বিচারটা কিন্তু মানুষের কাছে অবিশ্বাস হয়েছে, অর্থাৎ গ্রহণযোগ্য হয় নাই। হঠাৎ করে এতদিন পরে এক ব্যক্তি নিরপরাধ হয়ে গেল আর সবাই ফাঁসি দিল, তাহলে ওদেরটা তো রিটায়ার্ড করা উচিত। যাদের ফাঁসি, যদি এটা অবিচার হয়ে থাকে তাহলে বাকিগুলো তো অবিচার হতে পারে, সেগুলো রিটায়ার যারা করেছে তাদেরকে তাহলে বিচারের আওতায় আনা উচিত। ও জীবন কেন অবিচার করে জীবন তাদেরকে ফাঁসি দেওয়া হলো, এই প্রশ্নটা আসে। সুতরাং আমার মনে হয় যে আমাদের দেশে এই জায়গায় সমস্যা। ধরেন আমাদের দেখেন এই কোর্ট আপনার হুম। 6 খুনের আসামি রিমান্ডে ছিল, তাকেও জামিন দিয়ে দিছে চলে। যে আন্দোলনগুলো হচ্ছে, ইতিমধ্যে একটা হিসাব করা হয়েছে, এই সরকারের আমলে প্রায় ৩৫০-র মতো আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনগুলো তারা হ্যান্ডেল করতে পারে নাই। অর্থাৎ যেমন ধরেন উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪ দফা আন্দোলন করে তাদের লাঠিপেটা করা হলো, টিয়ার গ্যাস মারা হলো, অনেক কাঁদানে গ্যাস, মানে অনেক কিছু করা হলো। শেষ পর্যন্ত ৪ দফায় মেনে নেওয়া হলো। তো ৪ দফার ভিতরে আপনি দফাগুলো দেখেন, যে দফা হচ্ছে ৭০% আবাসিক প্রণোদনা পাবে। আপনি বলেন ওই বিশ্ববিদ্যালয়টা কি আবাসিক? এটা কোন এখতিয়ারে দিল? এই টাকা কে দিল? এই টাকা কে দিবে? তাদের সাথে যদি আগে বসে আলোচনা করতেন, তাদের বললেই হতো যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা টাকা পাবো কোথায়, এটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, দিস আমি দ্যাট। তারপরে ধরেন প্রজেক্টটা বুড়িগঙ্গার উপরে নিয়ে গেছে আওয়ামী লীগের সময়, এবং পুরান ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় এই জায়গায়, এটা থাকা ঠিক হয় নাই, বুড়িগঙ্গার উপরে চলে গেছে, এটা ঠিক আছে। এখন একটাকে এটার বাজেট পাস করতে হবে এবং কাজ শুরু করতে হবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের সরকার বলছে কি যে আমরা কাজ শুরু করব। আচ্ছা, কাজ শুরু করার তো একটা ইট গাঁথলেও আর কাজ শুরু হয়। অর্থাৎ এই আন্দোলনটা আপনি জিয়ায় রাখলেন, এই আন্দোলনটা আবার হবে যখন কাজটা কমপ্লিট হবে না, যখন এই প্রজেক্ট বাস্তবায়ন হবে না, তখন আবার দেখবেন আন্দোলন হবে। তো সুতরাং প্রত্যেকটা আন্দোলন দেখেন, তারপরে কিছু কিছু তো প্রথম দিকে তো মব জাস্টিস, এটা তো বোঝাই যায় তাদেরকে বিদেশ থেকে এবং দেশ থেকে উস্কানি দিয়ে সবসময় শক্তি প্রয়োগ করা হতো। হ্যাঁ, কোনো আন্দোলন না। এই যে ধরেন এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এটা তো এক ধরনের মব জাস্টিস। আপনার এনসিপির ১-২ নেতার সামনে রইলো,
ওখানে জামাত টামাত সব ইসলামিক দলগুলো মিলে সরকারের, মনে হয় সরকার চাপ দিলেই রাজি। তাদেরকে হয়তো বলা হয়েছে যে আমাকে চাপ দাও, আমি এটা না করে, কারণ ইউনিসেফ বলেছিল যে এই সরকারের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নাই। উনি নিষিদ্ধ এক্সিকিউটিভ অর্ডারে কেন করলেন? আইনের বিচার করতে পারেন না। এই 10 মাস পড়ছে, 10 মাস শেষের দিকে একটা মাত্র কেসের চার্জশিট দিছে। ওরা তো বিচারও করতে পারবে না। এটা কি 100 বছর ধরে বিচার করবেন নাকি? হ্যাঁ, আপনি বিচার করতে পারেন না, চার্জশিট দিতে পারেন না। হ্যাঁ, আবার বলতেছেন, আবার ছাত্ররাও দাবি তোলে যে বিচারের শেষে নির্বাচন, আগে অমানব নির্বাচন, অমক অমক শর্ত, কোন জায়গায় লোকাল গভর্নমেন্ট আগে। অর্থাৎ এইটা, এগুলো এনসিপি যে কথাগুলি বলে, এটা শিওর যে আপনি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দিয়ে বলায়। আপনি খেয়াল করে থাকেন, উনি থাকবেন না, সরকারে থাকবেন না। সেনা প্রধান যখন বক্তব্য দিচ্ছে উনি বলছেন আমি রিজাইন করব। বললেন কাকে? ওই এনসিপির আহ্বায়ক আপনার ইয়েকে, নাহিদকে নাহিদ বললেন। ইসলাম। আল্লাহ, হুম। নাহিদ ইসলামকে বললেন। কেন? আর কোনো দল ছিল না? আর কোনো বড় দল ছিল না? আপনি বিএনপিকে ডেকে বলতেন, বড় দল বলতেন। হ্যাঁ, বলতেন না? বিএনপি শুনে বলে দিছে কেউ রিজাইন করলে তো কিছু করার নাই, শূন্যস্থান শূন্য থাকবে না। তো এখন থাকেন কেন? অর্থাৎ তিনি তখন যে সেনাপ্রধান বক্তৃতা দেওয়ার পরে সারা দেশের রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়, এটাকে সে কাম ডাউন করার জন্য, নিয়ন্ত্রণ আনার জন্য এটা একটা নাটক করেছে। নাটক করে সব দলের সাথে আবার বৈঠকও করছে। বৈঠকে কিন্তু তার জায়গায় সে আছে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যেখানে এলজিআরডি উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনার সজীব ভুইয়া, তার বিএনপি পদত্যাগ চায়। আর বিএনপির স্ট্যান্ডিং কমিটির 4 জন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেখা করতে গেছে, সেখানে তাকে রাখছে। এটা উপহাস করা না? অর্থাৎ মেসেজ দেওয়া যে তোমরা যাই বলো না কেন আমি মানি না, আমি ছাত্রদের নিয়ে আসি। কিন্তু এই যে আমি এইটাই বলবো, সব বিভাগে কিন্তু এই যে তরুণ সমাবেশ করছে বিএনপি এবং ঢাকাতে শেষ করলো। এই তরুণ সমাবেশ এখন আর মব জাস্টিস হবে না, বলে দিলাম। মব জাস্টিস, ওনারা ছাত্ররা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। যদিও এই এনসিপি কে বড় করার জন্য সময় নিচ্ছে, কিন্তু এটা বড় না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই যে বিদেশি নাগরিকদের নিয়ে আপনার এই যে সরকার, এই সরকার বিদেশের কোন পরাশক্তির সাথে ইতিমধ্যে কোনো কমিটমেন্টে গেছে, তোমাকে আমরা ক্ষমতায় রাখবো, তুমি আমাদের এই কাজগুলো করে দাও। তাছাড়া কেন এরকম করে? কেন এরকম করে? নির্বাচন আপনি বলতে জুনে, রোডম্যাপ চাই, রোডম্যাপ দেয় না কেন?